হ্যালো ক্লাস, দি বায়োহাবের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আমি প্রতিদিন ক্লাস 11 ও 12-এর নতুন টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তাই তোমাদের যদি আমার এই প্রয়াস ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে আমরা ক্লাস 11-এর একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই সেটটিতে মোট 35টি প্রশ্ন রয়েছে এবং প্রতিটি প্রশ্ন বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সেট 1-এর প্রথম প্রশ্ন বলছে, উদ্ভিদ কোষে টোনোপ্লাস্ট বিভিন্ন আয়ন ও বস্তুর পরিবহনে সাহায্য করে নিম্নলিখিত কিভাবে? ভ্যাকুওলের মধ্যে কিন্তু ঘনত্বের পার্থক্যের সাপেক্ষে, ভ্যাকুওলের মধ্যে কিন্তু ঘনত্বের পার্থক্যের বিপরীতে, ঘনত্বের পার্থক্য বরাবর গ্যাস ভ্যাকুওলের মধ্যে, ঘনত্বের পার্থক্যের বিপরীতে সংকোচনশীল গহ্বরের মধ্যে। এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি, ভ্যাকুওলের মধ্যে কিন্তু ঘনত্বের পার্থক্যের বিপরীতে। ঠিক আছে, মাথায় রাখবে উদ্ভিদ কোষের যে ভ্যাকুওল থাকে তার আবরণীকে টোনোপ্লাস্ট বলে। এই টোনোপ্লাস্ট সাইটোপ্লাজম থেকে ভ্যাকুওলের মধ্যে বিভিন্ন বস্তুর পরিবহনে সাহায্য করে, যার ফলে কোষের মধ্যে রসস্ফীতি চাপ বজায় থাকে। ঠিক আছে, অপশন 2, কোথায় শ্বেতসার আবরণী পাওয়া যায়? দ্বিবীজপত্রী মূলের পরিচক্রে, একবীজপত্রী মূলের পরিচক্রে, দ্বিবীজপত্রী কাণ্ডের এন্ডোডার্মিসে না একবীজপত্রী কাণ্ডের এন্ডোডার্মিসে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দ্বিবীজপত্রী কাণ্ডের এন্ডোডার্মিসে। এবং এখানে এই শ্বেতসার আবরণী থাকে বলেই উদ্ভিদের মধ্যে স্টার্চ সঞ্চিত থাকে, যেটা তাদের ভবিষ্যতের খাবার। ঠিক আছে, আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা 3 নম্বর প্রশ্নের দিকে। 3 নম্বর প্রশ্ন বলছে যে কোন বিবৃতিটি সঠিক, সেই বিবৃতিমূলক প্রশ্ন একটা দিয়েছে। ঠিক আছে, 3 নম্বর অপশন বলছে বিবৃতি 1, ফ্যাটি অ্যাসিড জলে অদ্রবণীয়। বিবৃতি 2 বলছে ফ্যাটি অ্যাসিড দীর্ঘ নন পোলার হাইড্রোফোবিক লেজ বর্তমান ফ্যাটি অ্যাসিডে। অপশন 1-এ বলছে বিবৃতি 1 ও 2 পরস্পর বিরোধী। বিতে বলছে বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর কারণ। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আর অপশন ডিতে বলছে বিবৃতি 1 ও বিবৃতি 2 পরস্পরের সাথে সম্পর্কিত নয়। তো এটার যে সঠিক উত্তর সেটা হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ বিবৃতি 2 হলো বিবৃতি 1-এর সঠিক কারণ। দেখো কি বলছে, যে ফ্যাটি অ্যাসিড জলে অদ্রবণীয়, কারণ ফ্যাটি অ্যাসিডের দীর্ঘ নন পোলার হাইড্রোফোবিক। এই হাইড্রোফোবিক কথাটার অর্থই হলো যেটা জলকে ভয় পায়। ফোবিয়া মানে যে ভয় পাওয়া, হাইড্রো মানে জল, দ্যাটস ওয়াই ফ্যাটি অ্যাসিড জলে অদ্রবণীয় হয়। আচ্ছা, চতুর্থ প্রশ্ন বলছে হাইড্রা সবুজ বর্ণের হয়। উক্তি আর যুক্তি বলছে দেহ প্রাচীরে ক্লোরোফিল উপস্থিতির কারণে এরা সবুজ বর্ণের হয়। কিন্তু এই বিবৃতিটার ক্ষেত্রে অপশন উক্তি এটা সঠিক, কিন্তু যুক্তিটা সঠিক নয়। তার কারণ হাইড্রা কিন্তু সবুজ বর্ণের হলেও এদের কিন্তু ক্লোরোফিল উপস্থিত থাকে না, এরা সবুজই হয় না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে অপশন সিটা সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, উক্তি এ সঠিক কিন্তু যুক্তি আর সঠিক নয়। ঠিক আছে, তাহলে হাইড্রাদের সবুজ কেন দেখতে হয়? কারণ হাইড্রারা জু ক্লোরেলা বলে একটা জীবের বডির ভিতরে অবস্থান করে। ঠিক আছে, তো এই জু ক্লোরেলাদেরকে সবুজ দেখতে হয়। তাহলে জু ক্লোরেলার উপরে হাইড্রা থাকে বলে হাইড্রাদেরকেও সবুজ বর্ণে দেখায়। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব পঞ্চম প্রশ্নের দিকে। পঞ্চম প্রশ্ন বলছে যে ফার্নের গ্যামেটোফাইট হলো অপশন এ প্রধান উদ্ভিদ দেহ, অপশন বি রেণুধরের সাথে যুক্ত প্রোথ্যালাস, অপশন সি রেণুধরের থেকে মুক্ত প্রোথ্যালাস, আর অপশন ডি বলছে রাইজোমের সাথে যুক্ত গঠন। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রেণুধর থেকে মুক্ত প্রোথ্যালাস। ঠিক আছে, এদের গ্যামেটোফাইট প্রোথ্যালাসের মধ্যে থাকে কিন্তু এটা রেণুধরের থেকে মুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব আজকে 6 নম্বর প্রশ্নের দিকে। 6 নম্বর প্রশ্ন বলছে যে লাইসোজাইম কিভাবে ব্যাকটেরিয়াকে মেরে ফেলে? তোমরা জানো যে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীরের ভিতরে পেপটাইডোগ্লাইক্যান থাকে। তো এই লাইসোজাইম উৎসেচক কি করে, ওই সেই পেপটাইডোগ্লাইক্যানকে আমি এখানে লিখে দিচ্ছি, পেপটাইডোগ্লাইক্যানকে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, তাহলে এই কোষ প্রাচীরের আদ্র বিশ্লেষণ ঘটিয়ে লাইসোজাইম উৎসেচক ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ঠিক আছে, সপ্তম প্রশ্নে কি বলছে দেখো, এটা কলাম দিয়েছে, সেই কলাম ম্যাচিং এর একটা প্রশ্ন আছে, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। এটা প্রথম বলছে থেসোসাইট সংযুক্তি, আর্কিওসাইট খাদ্য সঞ্চয়, কোয়ানোসাইট টোটিপোটেন্ট, আর পিনাকোসাইট ফ্লাজেলাযুক্ত। কোনটা সঠিক সেটা বলতে হবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন 3 হবে ফ্ল্যাজেলাযুক্ত। কোয়ানোসাইট থেকে ফ্ল্যাজেলা বেরোয়। আচ্ছা, পিনাকোসাইট এখানে কি করে, যে পরিফেরা তাদের সংযুক্তিতে সাহায্য করে। তাহলে আমরা অপশানে খুঁজে নিই 3, 4। আচ্ছা, তাহলে এই দেখো একটা অপশানেই রয়েছে। তাহলে এইরকম স্তম্ভের প্রশ্নগুলো তোমরা একটা দুটো অপশন যদি ফাইন্ড আউট করতে পারো সেটা থেকে উত্তর বার করতে পারবে। 3 যদি 4 হয়ে যায়, 4 যদি 1 হয়ে যায়, তাহলে অপশন 1টা হয়ে যাবে সঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের নালিকাবাড্ডি কিরকম হয়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে যে নালিকাবাড্ডি, দ্যাট ইজ জাইলেম ফ্লোয়েম, অসংখ্য হয় এবং এরা বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো থাকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যে
নবম প্রশ্ন, সেই নবম প্রশ্ন বলছে যে ক্ষরণকারী গ্রন্থিগুলি সম্পূর্ণ ফেটে ক্ষরণ সম্পন্ন হলে সেই গ্রন্থিকে কি ধরনের গ্রন্থি বলে? তোমরা জানো যে 3 ধরনের গ্রন্থি হয়, হলোক্রাইন, অ্যাপোক্রাইন আর মেরোক্রাইন। তো এক্ষেত্রে বলছে যে ক্ষরণকারী গ্রন্থিটা সম্পূর্ণ ফেটে যাচ্ছে, তাহলে এরকম ফেটে গিয়ে যে ক্ষরণ সম্পন্ন হয় সেটা হয় হলোক্রাইন গ্রন্থির মাধ্যমে। ঠিক আছে, তো মাথায় রাখবে হলোক্রাইন গ্রন্থিতে কিন্তু গ্রন্থিটা সম্পূর্ণ ফেটে যায়। 10 নাম্বার, কারা অক্সোস্পোর উৎপাদনে সক্ষম? ঠিক আছে, অক্সোস্পোর, এটার উত্তর হয়ে যাবে ডায়াটম। ঠিক আছে, অ্যাসকোস্পোর আর অক্সোস্পোর দুটো কিন্তু আলাদা। অ্যাসকোস্পোর বললে সেটা ফাঙ্গাস, ফাঙ্গাসের অ্যাসকোমাইসিটিস হবে। তো আর একটা ভালো কথা বলে রাখা উচিত, আমি ফাঙ্গাস সম্বন্ধে একটা ডেডিকেটেড ভিডিও পোস্ট করেছি আমার চ্যানেলে, যারা ভিডিওটা দেখোনি অবশ্যই ভিডিওটা দেখে নেবে, সেখানে তোমরা ফাঙ্গাস রাজ্য সম্পর্কে সমস্ত তথ্য পেয়ে যাবে। আচ্ছা, আমি প্রশ্ন ফিরে আসি। অ্যাসকোস্পোর ডায়াটমের বডিতে দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, 11তম প্রশ্ন, ব্রায়োফাইটা শুক্রাণু কি প্রকৃতির হয়? এটার সঠিক উত্তর হয়ে যাবে অ্যান্থেরেডিয়ামে সৃষ্ট এবং দ্বি ফ্লাজেলা যুক্ত। অবশ্যই মাথায় রাখবে ব্রায়োফাইটাদের শুক্রাণু কিন্তু দুটো ফ্লাজেলা যুক্ত হয় এবং এটা অ্যান্থেরিডিয়ামে সৃষ্ট হয়। ঠিক আছে, আর্কিগোনিয়ামে কিন্তু ওদের ডিম্বাণু সৃষ্টি হয় আর অ্যান্থেরিডিয়ামে শুক্রাণু সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই হলো 11তম প্রশ্ন। এরপরে আমরা চলে যাব আজকের 12তম প্রশ্নের দিকে। 12তম প্রশ্ন বলছে উদ্ভিদ রাজ্যের কোনটিতে ভ্রূণ অনুপস্থিত? ঠিক আছে, এর মধ্যে কোনটাতে ভ্রূণ অনুপস্থিত? ঠিক আছে, এতে অপশন হয়ে যাবে শৈবাল। শৈবালদের কিন্তু কোনো ভ্রূণ উপস্থিত থাকে না। 13তম প্রশ্ন, কোনটি মাইটোটিক স্পিন্ডেলের পয়জন হিসেবে কাজ করে? মানে মাইটোটিক স্পিন্ডেলের বিষ, মাইটোটিক স্পিন্ডেলকে গঠিত হতে দেয় না বা গঠিত হলেও সেটাকে নষ্ট করে দেয়। নিম্নলিখিত কোনটা? এটা সঠিক উত্তর হয়ে যাবে কলচিসিন। ঠিক আছে, এটা একটা রাসায়নিক যেটা মাইটোটিক স্পিন্ডেলকে ডিস্ট্রয় করে দেয়। অপশন 14তম প্রশ্নে বলছে গলগি বডির ক্ষরণ পদ্ধতির সঠিক পর্যায়গুলি কি কি? অপশন 4টে জিনিস দিয়েছে তোমাদেরকে, খরিত পদার্থের ঘনীভবন, সিস্টার্নাল স্তর, এক্সোসাইটোসিস, রাইবোজোমাল স্তর আর অন্তঃকোষীয় পরিবহন। তো একটা জিনিস মাথায় রাখো, গলগি বডি, সেই গলগি বডিতে কি হবে? প্রথমে রাইবোজোমাল স্তর হবে, তারপরে সিস্টার্নাল স্তর হবে। তাহলে আমরা খুঁজে নিই 4 আর 2 পরপর কোথায় আছে। দেখো অপশন সিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে রাইবোজোমাল স্তর, তারপরে আছে সিস্টার্নাল স্তর। ব্যাস, তাহলে আমাদের পরেরটা দেখার দরকার নেই, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব 15তম প্রশ্নের দিকে। 15তম প্রশ্নে বলছে আগের কোষ প্রাচীরের উপাদানের উপর নতুন কোষ প্রাচীরের উপাদান জমা হয় কোন পদ্ধতিতে? মাথায় রাখবে যে উদ্ভিদ দেহে আগের কোষ প্রাচীরের উপর নতুন কোষ প্রাচীরের উপাদান জমা হওয়ার পদ্ধতিটাকে ইন্টারসাসেপশন বলা হয়। ঠিক আছে, ইন্টারসাসেপশন, অপশন সি হলো সঠিক উত্তর। 16তম প্রশ্ন, প্রতিযোগিতামূলক উৎসেচক প্রতিরোধক, এর মধ্যে প্রতিযোগিতামূলক উৎসেচক সম্পর্কে কোন বিবৃতিটা সঠিক সেটাই বলতে চেয়েছে। অপশন 1 এ বলছে ভি ম্যাক্স অপরিবর্তিত রেখে কেএম বৃদ্ধি করে। অপশন বি তে বলছে ভি ম্যাক্স অপরিবর্তিত রেখে কেএম হ্রাস করে। অপশন সি তে বলছে কেএম অপরিবর্তিত রেখে ভি ম্যাক্স বৃদ্ধি করে। অপশন ডি তে বলছে ভি ম্যাক্স ও কেএম উভয়কেই হ্রাস করে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। ঠিক আছে, প্রতিযোগিতামূলক যে উৎসেচক সেটা ভি ম্যাক্সকে অপরিবর্তিত রাখে কিন্তু কেএম কে বৃদ্ধি করে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি তোমাদের অপ্রতিযোগিতামূলক জানতে চায়, অপ্রতিযোগিতামূলক যদি হয় তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো গিয়ে ভি ম্যাক্সটা কমে যায়। ঠিক আছে, কিন্তু কে এমটা অপরিবর্তিত বা আনচেঞ্জড থাকে। ঠিক আছে, আনচেঞ্জড থাকে কে এমটা। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, 17, হার্বেরিয়াম শীটের লেভেল কোন তথ্য সংগ্রহ করে না? আমরা যে হার্বেরিয়াম শীটের লেভেল দিই সেটাতে কোন তথ্যটা সংগ্রহ করা হয় না? নমুনা সংগ্রহের তারিখ এটা সংগ্রহ করা হয়, সংগ্রাহকের নাম সংগ্রহ করা হয়, স্থানীয় নাম সেটাও সংগ্রহ করা হয়। যেটা করা হয় না সেটা হলো গিয়ে উদ্ভিদের উচ্চতা। ঠিক আছে, তাহলে উদ্ভিদের উচ্চতা কিন্তু হার্বেরিয়াম শীটের মধ্যে সংগ্রহ করা হয় না। 18তম প্রশ্ন বলছে ট্রাইকোম কি? ট্রাইকোম আমরা সবাই জানি এটা হলো গিয়ে বহুকোষী কাণ্ডরোম। ঠিক আছে, মাথায় রাখবে ট্রাইকোম কিন্তু বহুকোষী কাণ্ডরোম। এবং আরো একটা তথ্য তোমাদের দিয়ে দিই, যে যদি তোমাদেরকে মূল রোমের কথা জিজ্ঞাসা করে, মূল রোম কিন্তু সর্বদা এককোষী বা ইউনিসেলুলার হয়। ঠিক আছে, 19তম প্রশ্ন বলছে রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায় কোনটিতে? তো রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস ইউরোকর্ডাটার মধ্যে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, অপশন প্রশ্ন 20, শ্রেণীবিন্যাসের কাল্পনিক চিত্রে এক্স এবং ওয়াই এর নাম এবং সংশ্লিষ্ট বিজ্ঞানীর নাম নির্বাচন করো। ঠিক আছে, এক্স ওয়াই, তার মধ্যে প্রাণী, ছত্রাক, উদ্ভিদ দিয়ে দিয়েছে, এক্স আর ওয়াইটা আইডেন্টিফাই করতে হবে। আমরা জানি যে এক্স হবে মোনেরা আর ওয়াই হবে প্রোটিস্টা, তাহলে এক্স এ মোনেরা, ওয়াই এ প্রোটিস্টা, তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা 21তম প্রশ্নে বলছে যে ডায়াটমের কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? এটা কিন্তু দুর্দান্ত একটা প্রশ্ন, এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিলিকা। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, আমরা যে ল্যাবরেটরিতে যে ফিল্টার পেপার ব্যবহার করি, যে ফিল্টার পেপার, সেই ফিল্টার পেপার কিন্তু
এই সিলিকা থেকেই, ডায়াটম থেকে প্রাপ্ত সিলিকা থেকেই আমরা বানাতে পারি। ঠিক আছে। আচ্ছা, 22তম প্রশ্ন, কোষ চক্রের কোন দশায় টিউবিউলিন প্রোটিন সংশ্লেষ হয়? ঠিক আছে, মাথায় রাখবে যে এস দশাতে শুধু রেপ্লিকেশন হয়, রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ সংশ্লেষ হয়, এবং বাকি সমস্ত প্রোটিন উৎসেচক সেগুলো কিন্তু বেশিরভাগ সব G2 দশাতেই তৈরি হয়। ঠিক আছে, তাহলে টিউবিউলিন প্রোটিনটাও G2 দশাতেই তৈরি হবে। 23তম প্রশ্ন, হিমোগ্লোবিন সম্পর্কে কোনটি সঠিক? প্রথমে বলছে এটি একটি কোয়াটার্নারি গঠনযুক্ত মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন তো অবশ্যই, কারণ এখানে লোহা উপস্থিত থাকে আমরা জানি। অপশন বিতে বলছে এটি অমরদণ্ডীদের রক্তরাশি উপস্থিত। হ্যাঁ, এটা অমরদণ্ডীদের রক্তরাশিতে উপস্থিত থাকেই। অপশন সি, হিমোগ্লোবিনের গঠনে 4টি পাইরাল বলয় থাকে, একদম তাই, 4টি পাইরাল বলয় এবং একটা ফাইটল লেজ থাকে। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সবগুলি সঠিক। ঠিক আছে, তাহলে 23-এর উত্তরটা হয়ে গেল সবগুলি সঠিক। এরপরে আমরা চলে যাব 24-এর প্রশ্নের দিকে। 24-এর প্রশ্ন বলছে যে বায়োলজিক্যাল হটস্পট হওয়ার জন্য কোনটি আবশ্যিক? এটার সঠিক উত্তর তোমরা সবাই জানো, ক্লাস 10এও পড়েছো, এটা এন্ডেমিক প্রজাতি থাকতে হবে। এন্ডেমিক মানে যে প্রজাতিগুলোকে ওই পার্টিকুলার ওই স্থানেই পাওয়া যায়, অন্য জায়গায় বেশি পরিমাণে পাওয়া যায় না। 25তম প্রশ্ন, বিবৃতি প্রশ্ন রয়েছে। বিবৃতি 1 বলছে ভাইরাস আয়তনে ব্যাকটেরিয়ার তুলনায় ছোট। বিবৃতি 2তে বলছে ভাইরাস অকোষীয় হিসেবে পরিচিত। এক্ষেত্রে দুটো বিবৃতি সঠিক, কিন্তু এই দুটোর মধ্যে কোনো রিলেশনশিপ নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা অপশন ডি করে দেবো। বিবৃতি 1 এবং বিবৃতি 2 সঠিক, কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত নয়। আচ্ছা, 26তম প্রশ্ন, ব্যাকটেরিয়াল পোরিন, এই পোরিন প্রোটিন কোথায় দেখতে পাওয়া যায়? এটা মাথায় রাখবে, এটা দেখতে পাওয়া যায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বহিস্তরে। ঠিক আছে, আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বহিস্তর পেপটাইডো গ্লাইক্যান দিয়ে তৈরি হয়। তোমাদেরকে আগেই বলেছিলাম, পেপটাইডো গ্লাইক্যান দিয়ে তৈরি হয়, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে। আচ্ছা, 27তম প্রশ্ন, 27তম প্রশ্নের দিকে চলে যাব। 27তম প্রশ্নে বলছে যে প্রোটিন হলো প্রকৃতপক্ষে, অপশন এতে বলছে পলিহাইড্রক্সি অ্যালকোহল, পলিএস্টার, পলিকার্বক্সিলিক অ্যাসিড, আর অপশন ডি বলছে পলিঅ্যামাইড। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে পলিঅ্যামাইড। ঠিক আছে, তোমরা এটা শুনেছো যে প্রোটিন পলিপেপটাইড হয়, কারণ ওর ভিতরে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, কিন্তু এই যে পেপটাইড, এই পেপটাইড বন্ড আসলে এক ধরনের অ্যামাইড বন্ড। ঠিক আছে, দ্যাটস ওয়াই প্রোটিন প্রকৃতপক্ষে পলিঅ্যামাইড আমরা বলতে পারি। 28তম প্রশ্নে বলছে কোন শ্রেণীভুক্ত উৎসেচক নিম্নলিখিত বিক্রিয়ার অনুঘটন ক্রিয়া করে? ঠিক আছে, এখানে একটা লার্জ কম্পাউন্ড দেওয়া আছে, সেই উৎসেচকটা সেটাকে দুটো পার্টে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম একটা লার্জ কম্পাউন্ডকে দুটো ভাগে ভেঙে দেয় যে উৎসেচকটা, সেটা হলো গিয়ে লাইয়েজ। ঠিক আছে, লাইক কথাটার অর্থই হলো গিয়ে স্প্লিট করে দেওয়া বা ভেঙে দেওয়া। তাহলে এটা থেকে তোমরা মাথায় রাখতে পারো। 29তম প্রশ্ন বলছে কোন জোড়াটি সঠিক নয়? মেটাজেনেসিস নিডারিয়ার হচ্ছে, বায়োলুমিনেসেন্স স্টিনোফোরার হচ্ছে, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস আর্থ্রোপোডার হচ্ছে। এটা কিন্তু কখনোই হয় না, রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস আর্থ্রোপোডার হয় না, এটা আমরা ইউরোকর্ডাটার মধ্যে দেখতে পাই। ঠিক আছে, এরপরে আমরা চলে যাব 30তম প্রশ্নের দিকে। 30তম প্রশ্নে বলছে যে ব্যাঙ সম্পর্কে সঠিক তথ্য কোনটি? ঠিক আছে, ব্যাঙের অগ্রপদে 5টি ও পশ্চাৎপদে 4টি করে আঙুল থাকে না। ব্যাঙের আরবিসি নিউক্লিয়াস ও হিমোগ্লোবিন বিহীন না, একদম না, হিমোগ্লোবিন যুক্ত হয়, আরবিসি নিউক্লিয়াস যুক্ত হয়। অপশন সি বলছে ব্যাঙের করোটীয় স্নায়ু সংখ্যা 10 জোড়া। এটা একদম ঠিক, মানুষের 12 জোড়া হয় এবং ব্যাঙের কিন্তু করোটীয় স্নায়ু 10 জোড়া হয়। ঠিক আছে, 31তম প্রশ্ন বলছে কোনো এক সকালে তোমার বাড়ির পাশের বাগানে শাকসবজি তুলতে গিয়ে দেখলে টমেটো ও কচু গাছের পাতার কিনারায় বিন্দু বিন্দু জল জমে রয়েছে, কিন্তু সকল বৃক্ষজাতীয় উদ্ভিদে এরূপ ঘটনা কিন্তু লক্ষ্য করা যায়নি। তাহলে এই ঘটনাটি হলো, এটা কিন্তু অপশন সি গাটেশনের উদাহরণ, এবং এই গাটেশনের জন্য উদ্ভিদের মধ্যে একটা স্পেশাল ধরনের পোর বা ছিদ্র দেখতে পাওয়া যায়, যাকে আমরা হাইড্রাথোড বলি। ঠিক আছে, হাইড্রাথোড, এই হাইড্রাথোডের মাধ্যমে গাটেশনটা হয়। ঠিক আছে, মাথায় রাখবে। আচ্ছা, 32তম প্রশ্নে একটা চিত্র দিয়েছে এবং চিত্র থেকে তোমাদেরকে এবিসি আইডেন্টিফাই করতে দিয়েছে। তো তোমরা ভালো করে চিত্রটা দেখো, তারপরে নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি তারপরে উত্তরটা বলে দিচ্ছি। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। এখানে এটা হলো গিয়ে স্ট্রোমা, দেখতেই পাচ্ছ ক্লোরোপ্লাস্টের এই ভিতরে ফ্লুইড যে ক্যাভিটিটা, সেটাকে আমরা স্ট্রোমা বলি। অপশন বি হলো গিয়ে স্ট্রোমা ল্যামেলি, যেটা দুটো গ্রানাকে যুক্ত করে, এই যেটা হলো স্ট্রোমা ল্যামেলি। আর এই যে থাইলাকয়েড মেমব্রেনের এই যে পুরো স্ট্যাক, সেটাকে আমরা গ্রানা বলি। ঠিক আছে, তাহলে অপশন বিটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাবো আমরা লাস্টের 3টে প্রশ্নের দিকে। 33তম প্রশ্ন বলছে লিপিডে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত 2:1 থাকে না। লিপিডে ড্যাশের পরিমাণ কম থাকায় খাদ্য জারিত হলে ড্যাশ পরিমাণ তাপশক্তি নির্গত হয়। 1 নম্বরে বলছে হাইড্রোজেন, অপশন 2 নম্বরে বলছে বেশি, মানে অপশন এর ভিতরেই বলেছে যে 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর বেশি। অপশন বির ভিতরে বলছে 1 নম্বর নাইট্রোজেন, 2 নম্বর কম। অপশন সি এর ভিতরে বলছে 1 নম্বর অক্সিজেন, 2 নম্বর বেশি। অপশন ডি এর ভিতরে বলছে 1 নম্বর হাইড্রোজেন, 2 নম্বর কম। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে লিপিডে অক্সিজেনের পরিমাণ কম থাকায়
এটা খাদ্য জারিত হয়ে বেশি পরিমাণ তাপশক্তি নির্গত হয়, মাথায় রাখবে, ঠিক আছে? দ্যাটস ওয়াই অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 34তম প্রশ্ন, কনিফার জাতীয় উদ্ভিদ চরম পরিবেশে সহনশীল। চরম পরিবেশে থাকে এরা, এক্সট্রিম কন্ডিশনে, তার কারণ এদের অপশন বি পুরু কিউটিকল থাকে, ঠিক আছে? তাহলে এই উদ্ভিদগুলোর যে দেহ, সেই দেহর বাইরে একটা পুরু কিউটিকলের লেয়ার থাকে, যেটা মোমের মতো লেয়ার হয়। এই পুরু কিউটিকল লেয়ারটা ওদেরকে চরম পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে, ঠিক আছে? এবং আজকে এই ফার্স্ট সেটের যে লাস্ট প্রশ্ন, দ্যাট ইজ দ্বিবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠনের সঠিক সজ্জাক্রম কোনটা? তো বহিঃস্থক সবার বাইরে হবে, তারপরে হবে কর্টেক্স, তারপরে পরিচক্র, তারপরে নালিকা বান্ডিল। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। তো এইভাবে আমরা মোট 35টি প্রশ্ন শেষ করে ফেললাম। তো আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের স্কোর কত হলো, এবং সেই স্কোর অনুযায়ী তোমরা নিজেদের ডেভেলপ করার চেষ্টা করো। সামনেই তোমাদের পরীক্ষা। সো সবাইকে অল দ্য বেস্ট। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমাদের এই প্র্যাকটিস সেট এবং এই ভিডিওটা ভালো লাগলে সবাই তোমরা একটা লাইক, একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক